আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিসিএস পরীক্ষার যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটার পর একটা লঙ্কাকাণ্ড ঘটে যাচ্ছে এবং পুরো পরিস্থিতি ক্রমশ এতটা জটিল থেকে জটিলতর হচ্ছে যেটা এই মুহূর্তে আমরা কল্পনা করতে পারছি না। প্রথম দিকে যখন একটা ড্রাইভার ধরা পড়ল, নাম আবেদ। এখন সেই ড্রাইভার বলা হলো যে এ হলো পিএসসির মানে পাবলিক সার্ভিস কমিশনের যে সাবেক চেয়ারম্যান, তার সেই গাড়ি ড্রাইভার। এখন সেই গাড়ি ড্রাইভার নিয়ে, কার গাড়ির ড্রাইভার, এটা নিয়ে শুরু হলো প্রথমে তোলপাড়। এর কারণ হলো প্রাথমিক যে অনুসন্ধান, সেই অনুসন্ধানে ড্রাইভার আবেদের কয়েকশো কোটি টাকার সম্পত্তি ধরা পড়ল। তার ছেলে এবং তার যে রাজস্বিক জীবন, গাড়ি বাড়ি সব মিলিয়ে মানুষ ট্রল করা শুরু করলো যে চাকরের যদি 100 কোটি টাকা থাকে তাহলে মালিকের কত টাকা আছে। এবং এটা প্রশাসনের সচিব পর্যায়ের বা সাবেক সচিব পর্যায়ের কর্মকর্তারা পর্যন্ত ফেসবুক স্ট্যাটাস দিয়ে এই ধরনের বিষোদ্গার করা শুরু করলেন। এর ফলে আবেদ কার ড্রাইভার, এটি নিয়ে শুরু হলো টানাটানি। সঙ্গত কারণে বর্তমান যিনি রয়েছেন তিনি বিব্রত হলেন সবচেয়ে বেশি, মিস্টার সোহরাব সাহেব। তারপর তার আগে যিনি ছিলেন ডক্টর সাদিক, যিনি এখন সংসদ সদস্য, তিনি কবি মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড। বর্তমান যিনি আছেন তিনিও কবি মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড। তো সাদিক সাহেব বললেন যে আমার ড্রাইভার ছিল না। এরপরে কে বা কারা বলল যে তাহাসানের মা, যিনি ছিলেন পিএসসির চেয়ারম্যান, তো ডক্টর জিনাতুন্নেছা, ওনার ড্রাইভার ছিলেন। আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে এটা যেহেতু বিএনপি আমলের ঘটনা এবং তিনি বিএনপি কর্তৃক মনোনীত ছিলেন, তো সেই ঘটনার সঙ্গে বিএনপি জামাত জড়িত, এই বিষয়গুলো নিয়ে রীতিমতো ট্রল হতে থাকে। এবং সেখানে তাহাসানকেও জড়ানো হয়। বলা হয় যে তাহাসান তার মায়ের ক্ষমতা ভোগ করে বিসিএস ফরেন সার্ভিস যেটা রয়েছে সবচেয়ে আকর্ষণীয়, সেখানে তিনি প্রথম হয়েছিলেন। এবং পরবর্তীতে যখন এই জালজালিয়াত, তার যে প্রথম হওয়ার যে জালজালিয়াত, এটি ধরা পড়ার পর সেই পরীক্ষা বাতিল হয়ে যায় এবং তিনি আর পরে যাননি। তো এই ঘটনা রীতিমতো ফেসবুকে ট্রল হতে থাকে এবং তাহাসানের কোটি কোটি যারা ভক্ত রয়েছে, যারা নারী ভক্ত বিশেষ করে, তাদের হৃদয় ভেঙে খান খান হতে থাকে। আর তাহাসানের তালাক প্রাপ্ত স্ত্রী মিথিলার যারা সমর্থক, তাদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে যে না, এবার তাহাসানের কিছু একটা হয়েছে বটে। কিন্তু পরবর্তীতে তাহাসান যখন এসে জানালেন যে তিনি কখনো ভর্তি পরীক্ষা দেননি, বিশেষ পরীক্ষা দেননি, প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না। আর যে লোকটির কথা বলা হয়েছে তিনি তার মায়ের ড্রাইভার কখনই ছিলেন না। তো যাই হোক, পরে এখন আবার কেউ কেউ বলছেন যে না, তিনি চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন না, একজন মেম্বার সদস্য আছেন, এরকম কি যেন নাম, এখন নামটা মনে আসছে না, মাহফুজুর রহমান বা এরকম কিছু একটা নামের কথা বলছে, তার ড্রাইভার ছিলেন। এবং সেই মেম্বারের সাথে যুগপৎভাবে সেই মেম্বারের একটা বাগান বাড়ি আছে, সেখানে বসে ড্রাইভার মেম্বার সকলে মিলে এই যে প্রশ্নের যে ফাঁস, এই চক্রটি তিনি মেনটেন করতেন। এবং এই চক্রের মাধ্যমে এক এক রাতে সেই 20 কোটি 25 কোটি, মানে একটা সিঙ্গেল নন ক্যাডার প্রশ্নপত্র ফাঁস করতে পারলেই সেখানে এক রাতে 8-10 কোটি টাকা আয় হয়ে যেত। তো এই জিনিসগুলো এখন আসছে এবং পুরো বিষয়টি যে চ্যানেল 24 হলো এখন যে সংসদ সদস্য আছে জনাব একে আজাদ, ফরিদপুর সদরের সংসদ সদস্য, যিনি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছেন, সমকাল পত্রিকার মালিক এবং তার একটা টিভি চ্যানেলও আছে, চ্যানেল 24। এবং একে আজাদ হামিম গ্রুপের মালিক এবং খুবই জেদি সাহসী মানুষ। এবং স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি চ্যালেঞ্জ করে
ফরিদপুর থেকে কিন্তু তিনি পাশ করে আসছেন। স্বয়ং প্রধানমন্ত্রী সেখানে দুইবার দুটো জনসভা করে একে আজাদের বিরুদ্ধে বলেছেন যে ওকে পথের থেকে তুলে এনেছি, ওর এত বড় সাহস আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায়, বা আপনারা তাকে ভোট দিবেন না, আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিবেন, নৌকার প্রার্থীকে ভোট দিবেন। এসব কিছু বলার পরেও পুরো রাষ্ট্রযন্ত্রের যে মেকানিজম, প্রধানমন্ত্রীর সরাসরি বিরোধিতা আর ফরিদপুর আওয়ামী লীগের সর্বাত্মক আক্রমণকে প্রতিহত করে একে আজাদ কিন্তু একেবারে তুড়ি মেরে এমপি হয়ে এসেছেন। তো তার যে চ্যানেল, টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেলে একজন সাহসী সাংবাদিক এই প্রশ্নপত্র যে ফাঁস, এই বিষয়টি সামনে নিয়ে এসেছেন এবং খুব ইন্টেলিজেন্টলি এই সাংবাদিক এই কাজটি করেছেন। অর্থাৎ তিনি এটি প্রকাশ করেছেন, তার সঙ্গে সঙ্গে আবার এই ঘটনার সঙ্গে সিআইডিকে, অর্থাৎ আমাদের যে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এটা কিন্তু পুলিশের খুব একটি ইফেক্টিভ প্রতিষ্ঠান। যেমন ডিবি নিয়ে অনেক কথাবার্তা হয়, নেতিবাচক কথাবার্তা প্রচারণা রয়েছে, ডিবিকে অনেকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, বা এখানে যারা আসে সবাই নায়ক হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সবার অজান্তে লোকচক্ষুর অন্তরালে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আমাদের পুলিশ বাহিনীর যে সিআইডি তারা কিন্তু করে যাচ্ছে এবং করে যায়। তো এই সাহসী সাংবাদিক তিনি এই পুরো প্রশ্নপত্র ফাঁসের এই যে তার যে চলমান অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারের সঙ্গে তিনি যাকে বলা হয় সিআইডিকে সংযুক্ত করেন। ফলে সিআইডিও কাজ করতে থাকে এবং এই যে প্রশ্নপত্র ফাঁসের যে হোতা 17 জন, তাদেরকে গ্রেপ্তার করেছে সিআইডি এবং মামলাটা কিন্তু সিআইডি তদন্ত করছে। এবং এর ফলে কি হলো, তুলনামূলকভাবে যেহেতু এটি পুলিশের একটি সুনামধারী প্রতিষ্ঠান, ফলে এটি নিয়ে মানুষের এখনও কিন্তু আশাবাদ রয়েছে। এবং এখনও পর্যন্ত মামলার যে অগ্রগতি, যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং যেভাবে ঘটনা ঘটেছে, তাতে করে একের পর এক রাঘব বোয়াল এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছে। যেটি আমরা জানতে পেরেছি সেটি হলো এই ড্রাইভার আবেদ, যিনি এই প্রশ্নপত্র ফাঁসের মূল মাস্টার মাইন্ড। এবং অবাক করার ব্যাপার হলো যে পিএসসিতে কর্মরত উপপরিচালক পদের কর্মকর্তা বা আরও কর্মকর্তা, ইভেন যদি মেম্বার, তার যে বস মেম্বার, তিনিও যদি জড়িত থাকেন, কিন্তু এখানে মাস্টার মাইন্ড হিসেবে, নেতা হিসেবে, লিডার হিসেবে, স্টেক হোল্ডার সবার একেবারে যাকে বলা হয় উজিরে আজম হিসেবে, এই চক্রের এক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন এই ড্রাইভার আবেদ। তো সেই ড্রাইভার আবেদের কাছ থেকে যারা প্রশ্নপত্র কিনে নিয়ে বিসিএস পরীক্ষা দিয়েছে, তারপরে চান্স পেয়েছে এবং এখন চাকরি করছে, সবাই এখন তাদেরকে আবেদ ক্যাডার হিসেবে বলার চেষ্টা করেছে। এখানে আবার একটু বলে নেই যে তো সবাই তাদেরকে সেই আবেদ ক্যাডার হিসেবে, আমি নামটা একটু দেখে নিলাম যে আবেদের জায়গায় আবার অন্য নাম ভুল হয়ে যায় কিনা, নামটা ঠিকই আছে। তো আবেদ ক্যাডার হিসেবে সবাই তাদেরকে ঠাট্টা করছে, মস্কারা করছে এবং খোঁজার চেষ্টা করছে হু ইজ সান অফ আবেদ, বা হু ইজ দ্য বাস্টার্ড সান অফ আবেদ, আবেদের অবৈধ সন্তান। মানে অবৈধ বিসিএসের নিয়োগ পরীক্ষা, অবৈধভাবে প্রশ্নপত্র ফাঁস, পুরো প্রক্রিয়াটির মধ্যে যেহেতু কোনো বিধিবিধান নেই, আইনগত কোনো বৈধতা নেই, এজন্য এটিকে ঠিক একটা জারস হিসাবে, যার কোনো পিতৃ পরিচয় নেই, যার কোনো অথরিটি নেই, যার কোনো হক নেই, লাওয়ারিশ বেওয়ারিশ, এইরকম লাওয়ারিশ বেওয়ারিশ হিসেবে প্রশাসনের মধ্যে কতজন এই আবেদের অবৈধ সন্তান আছে, এটা নিয়ে যারা কষ্ট করে বিসিএস পাশ করেছেন তারা চারিদিকে শুধু নজর দিচ্ছেন এবং খোঁজার চেষ্টা করেছেন হু ইজ দ্য বাস্টার্ড সান অফ আবেদ। তো এরই মধ্যে সিআইডির বরাতে দেখলাম যে কয়েকটা সামাজিক মাধ্যম, গণমাধ্যম কথা বলেছে যে সিআইডি প্রাথমিকভাবে জানতে পেরেছে আবেদের কাছ থেকে কারা কারা প্রশ্নপত্র কিনেছে এবং তাদের নাম এবং ঠিকানা। তো বুঝতে পারেন যে এর ফলে আবেদের যে অবৈধ সন্তান যারা আছে তাদের কি সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, পায়খানা পেশাব রীতিমতো ইররেগুলার হয়ে গেছে, দুঃস্বপ্ন শুরু হয়ে গেছে, অনেকে পালানোর চেষ্টা করছে।
আর তাদেরকে ধরার জন্য সিআইডি থেকে শুরু করে পুলিশের অন্যান্য অর্গান, দুর্নীতি দমন কমিশন, তারপরে শেষে আরও অনেক, মানে এখন এদেরকে যত বেশি যে ধরতে পারবে সেই তো হিরো। এখন যদি দুদক গিয়ে 10টা এরকম আবেদের ক্যাডারের যারা লোকজন ঘাপটি মেরে আছে, কেউ হয়তো ডিসি হিসেবে আছে, কেউ হয়তো আরও বড় পদে আছে, এর কারণ হলো আবেদ যদি এই কাজটি কত বছর ধরে করেছে আমি বলতে পারবো না। এটা যদি সে 1996 থেকে শুরু করে বা 2004 থেকে শুরু করে বা আরও আগের থেকে শুরু করে, তাহলে আপনি চিন্তা করেন যে অনেক বছর কিন্তু চলে গেছে। তো এই সময়ের মধ্যে 14-15 আরও বেশি 20 বছর যদি কেউ চাকরি করে, তাহলে 20 বছরে অনেক হয়তো জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে। এখন এরা কোন জায়গাতে আছে, কি অবস্থায় আছে, এবং যেহেতু তারা দুর্নীতি করে প্রশাসনে ঢুকেছে, আর এখন গত 15 বছর যাবৎ বাংলাদেশে একটা দুর্নীতির মহোৎসব চলছে, তো কাজেই এই আবেদের সন্তানেরা সবাই ঠিক কে পোস্টগুলোতে বসে আছে, বিকজ তারা জীবনের শুরুটাই করেছে মন্দ কাজ দিয়ে। তো কাজেই কীভাবে ঘুষ দিতে হবে, ঘুষ দিয়ে বড় একটা প্রাইস পোস্টিং পেতে হবে, সেই পোস্টে বসে কি করে টাকা রোজগার করা যাবে এবং সেই টাকা কি করে খরচ করা যাবে, কিভাবে বড় বড় মানে দৃষ্টান্তমূলক মন্দ কাজ করা যাবে, এই জিনিসগুলোতে বলতে গেলে তারা সিদ্ধহস্ত। আবার হয়তো অনেক ভালোভাবেই পাশ করে আসছেন, তারা হয়তো এইভাবে সিদ্ধহস্ত হয়েছেন, কিন্তু এখন যেগুলো ধরেন প্রশাসনের মধ্যে বিভিন্ন সার্ভিসে এইরকমভাবে অন্যায় করে বড় বড় প্রাইস পোস্টিংয়ে বসে আছেন, তারা যেই হন না কেন বা যেভাবেই পান না কেন, সবাই এখন গভীর আগ্রহ নিয়ে এই সমস্ত লোকদের দিকে তাকাচ্ছে। এরা কি আবেদ পুত্র? এরা কি আবেদের অবৈধ সন্তান? এরা কি আবেদ ক্যাডারের সদস্য? এরকম একটা সন্দেহ, মানে অল অফ দ্য কারাপ্টেড অফিসার্স এই মুহূর্তে যারা আছে মিড লেভেলে, যারা আবেদের সন্তান হওয়ার মতো বয়স যাদের আছে, সেটা টিওনো থেকে শুরু করে আরও উচ্চ পর্যায়ে বা এসিল্যান্ড থেকে শুরু করে একেবারে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, মানে এই আবেদ যেদিন থেকে অপকর্ম শুরু করেছে এই সময়ের মধ্যে যে শ্রেণীটা রয়েছে, তো এই শ্রেণীটার মধ্যে যারা দুর্নীতিবাজ, তাদের সবাইয়ের দিকেই কিন্তু এইভাবে মানুষ সন্দেহের দিকে তাকাচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে সিআইডি এইভাবে তদন্ত করছে, এবং একথা বলা যায় না যে সিআইডির মধ্যে হয়তো আবেদের কেউ থাকতে পারে, ডিবির মধ্যেও থাকতে পারে, পুলিশের মধ্যেও থাকতে পারে, তো বলা যায় না। সব মিলিয়ে কেমন যেন একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে গেছে সমস্ত প্রশাসন জুড়ে, এবং এটি যদি আরও কয়েক মাস চলতে থাকে, তাহলে এটা নিয়ে যদি ব্যাড গেম শুরু হয় এবং এটি যদি সরকার ঠিকমতো হ্যান্ডেল করতে না পারে, তাহলে এই আবেদ কাণ্ড পুরো সিভিল সার্ভিসকে তছনছ করে ছেড়ে দেবে, পুরো সিভিল সার্ভিসকে তছনছ করে দেবে। এবং যারা অন্যায় করেছে তারা তো অনেকে হয়তো পার পেয়ে যাবে, কিন্তু এর মাধ্যমে যদি নিরীহ কোনো কর্মকর্তা কর্মচারীকে এই আবেদ কাণ্ডে জড়ানো হয়, তাহলে কিন্তু এর চেয়ে দুঃখজনক কিছু আর থাকতে পারে না। তো কাজেই এই যে আমাদের দেশে যেটা হয়, কান নিয়ে গেল চিলে, এরকম ঘটনা ঘটতে থাকে, এবং আবেদের মতো আরও অনেক দুর্ঘটনা ঘটতে থাকে, এখনও ঘটছে। কিন্তু আমরা যখন যেটিকে সামনে পাই সেটি নিয়ে দুমড়াতে থাকি, মোচড়াতে থাকি, এবং সেই দোমড়ানো মোচড়ানোর মধ্যে আবেদের এই কাণ্ডটির দ্বারা যেন কোনো ভালো কর্মকর্তা, সৎ কর্মকর্তা, দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা যেন কারো প্রতিহিংসার শিকার না হয়, চক্রান্তের জালের মধ্যে না পড়ে এবং হয়রানির শিকার না হয়, এটি সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তি তারা বিশেষ সতর্কতার সাথে বিবেচনা করবেন বলে আমি মনে করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।